দেখো ইতিমধ্যেই আগের ভিডিওতে আমরা কবি জীবনানন্দ দাশ সম্পর্কে জেনেছিলাম, কবিতাটি কেমন ধরনের, আকাশের সাথী তারা কবিতায়। এবারে আমরা প্রথম 8টি লাইনের আমরা আলোচনা করব। দেখো কবিতাটির প্রথম 8টি লাইন আমি তোমাদের সামনে পাঠ করছি, তোমরা বই খুলে একটু মিলিয়ে নাও। দেখো কি বলেছে, কবিতাটা শুরুতে বলেছে, আকাশের 7টি তারা যখন উঠেছে ফুটে, আমি এই ঘাসে বসে থাকি। কামরাঙা লাল মেঘ যেন মৃত মণিয়ার মতো গঙ্গা সাগরের ঢৌয়ে ডুবে গেছে। আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা, কেশবতী কন্যা যেন এসেছে আকাশে। আমার চোখের পরে, আমার মুখের উপরে চুল তার ভাসে। পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখেনি কো, দেখে নাই অত অজস্র চুলের চুমা, হিজলে কাঠালে জামে ঝরে অবিরত। জানি না এত স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসীর চুলের বিন্যাসে পৃথিবীর কোনো পথে। কবিতাটি পাঠ করলাম। দেখো কবিতাটি শুরুতেই বলেছে আকাশে 7টি তারা। কয়টি তারা উল্লেখ আছে বলো তো? 7টি তারা। কয়টি তারা? 7টি তারা। 7টি তারার উল্লেখ রয়েছে। বলছে আকাশে 7টি তারা যখন ফুটে ওঠে, অর্থাৎ দেখা যায়, কবি তখন এই ঘাসের মধ্যে বসে থাকে। এই লাইনটির মধ্য দিয়ে কি সুন্দরভাবে আমাদের রাতের একটা সুন্দর দৃশ্য কবি জীবনানন্দ দাশের লেখনীতে ধরা পড়েছে। প্রাকৃতিক যে সৌন্দর্য, রাতের যে স্নিগ্ধতা, উজ্জ্বলতা সুন্দর করে প্রকাশ পেয়েছে। আর কামরাঙা ফল আমরা সবাই খেয়েছি। কামরাঙা ফলটির রং কেমন? লাল। সেই লাল কামরাঙা ফলের সঙ্গে তুলনা করেছেন কবি একটি পাখির নাম। পাখিটির নাম কি বলতো? মণিয়া পাখি। পাখিটির নাম মণিয়া পাখি। এই মণিয়া পাখিটি আজ আর গ্রাম বাংলায় আমরা দেখতে পাই না। মণিয়া পাখির চোখের সঙ্গে কামরাঙ্গা ফলের যে রং লাল, সুন্দর করে একটা কম্বিনেশন বা সুন্দর করে সামঞ্জস্য করে কবি কিন্তু মিলিয়ে দিয়েছেন। আর কি বলেছেন? গঙ্গা সাগরের ঢেউয়ে ডুবে গেছে। কবি এখানে গঙ্গা নদী উল্লেখ করেছেন। কি নদী? গঙ্গা নদী। তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে এখানে কিন্তু গঙ্গা সাগর বলেছে। আসলে গঙ্গা নদী যেখানে গিয়ে মিশেছে সেটাই তো গঙ্গা সাগর। তাই এটা আমাদের মনে রাখতে হবে। আর বাংলার সন্ধ্যাটা কেমন? বাংলার সন্ধ্যাটা হচ্ছে নীল। এই যে নীল শব্দটা কবি ব্যবহার করেছেন, নীল নীল শব্দটি ব্যবহার, বাংলার সন্ধ্যাকে নীল বলার অর্থ হচ্ছে বাংলার গ্রাম বাংলার প্রকৃতি যে খুবই একেবারে গাঢ়, গভীর যে গভীরতা, গাঢ়ত্ব, তার প্রকাশ করতে গিয়ে কবি নীল শব্দটি ব্যবহার করেছেন। এছাড়া কি বলেছেন? কেশবতী কন্যা। কেশ মানে হচ্ছে চুল, আর বতী মানে হচ্ছে, কেশ মানে চুল, আর বতী মানে হচ্ছে কি বলতো? নারী। তাহলে যে নারীর চুল বড় তাকেই বলা হয় কেশবতী কন্যা। কেশবতী কন্যার চুল কবির চোখে মুখের উপর ভেসে আসছে। এছাড়াও কবি বলেছেন এই পৃথিবীর কন্যাকে আর কেউ দেখেনি, যেটা কবি একমাত্র লক্ষ্য করেছেন। আরও কি বলেছেন? এই যে কন্যাটিকে যারা দেখেননি, এবং অজস্র চুলের চুমা, হিজলে কাঠালে জামে ঝড়ে অবরিত। যেমন চুলকে আমরা গুনতে পারি না, চুল কি তোমরা গুনতে পারো? আমরা পারি না। চুলকে যেমন গোনা যায় না, তেমনি বাংলার প্রকৃতিতে হিজল, কাঁঠাল, জাম, এত অনেক অনেক গাছপালা রয়েছে যেগুলো কখনোই গোনা যায় না। এছাড়াও গ্রাম বাংলার প্রকৃতিতে গাছপালা, বনাঞ্চল যে খুবই নিবিড়, ঘন, গভীরতা, সেটা বোঝানোর জন্যই কবি কিন্তু ব্যবহার করেছেন অজস্র চুলের চুমা, হিজলে কাঠালে জামে ঝড়ে অবিরত। কবি বলেছেন এই যে এত সুন্দর গাছের, গ্রাম বাংলার প্রকৃতির যে দৃশ্য, এটাতে এতটাই স্নিগ্ধতা রয়েছে যে আর পৃথিবীর কোনো পথ এই দৃশ্যটাকে দেখেনি। তাহলে প্রথম 8টা লাইন যে মুখস্থ করলাম, আমরা জানলাম এখানে কি কি উল্লেখ পেলাম। একটা মণিয়া পাখির নাম পেলাম, এখানে গঙ্গা নদীর নাম পেলাম, বাংলা সন্ধ্যাটা নীল সেটা জানলাম, কেশবতী কন্যার উল্লেখ পেলাম। এই যে কয়েকটা তীরচিহ্ন দিয়ে বুঝিয়ে দিলাম, এগুলো থেকেই কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। কি টাইপের প্রশ্ন আসবে? MCQ, মাল্টিপল চয়েস কোশ্চেন আসবে। এছাড়াও এই 8টা লাইনের মধ্যে প্রশ্ন আসতে পারে গ্রাম বাংলার সুন্দর দৃশ্য, গ্রাম বাংলার সৌন্দর্য কিভাবে প্রথম 8টি লাইনে ধরা পড়েছে, সেটাও একটা 5 নম্বরের জন্য তোমরা রেডি করবে। এই 8টা লাইন আলোচনা করতে করতে আমরা যে বিষয়গুলো জানলাম, আমরা জেনে নিলাম। তার পাশাপাশি তোমরা হয়তো জানো না,
আমাদের এই আকাশের সাতটি তারা কবিতাটি কিন্তু একটা বিখ্যাত আর একটা পরিচয় রয়েছে। এটা একটা বিখ্যাত পল্লী গীতি। কি লিখলাম বোর্ডে? পল্লী গীতি, পল্লী গীতি। এখানে পল্লী মানে গ্রাম বাংলা, আর গীতি মানে গান, মানে গ্রাম বাংলার যে গানগুলো হয় সেটাই তো পল্লী গীতি। তা পল্লী গীতি যে গানটি, তোমরা কবিতাটা পড়ার সময় হয়তো আমাদের কাছে নিরস লাগতে পারে, একটা ভালো না লাগার বিষয়, কিন্তু গানটা যখন আমরা শুনবো তখন কিন্তু মনে আমাদের বেশি করে ধরা পড়বে। তাই এই প্রথম 8টা লাইনের পল্লী গীতির গানটার উচ্চারণটা কেমন হয় সেটা তোমাদের সামনে একটু শুনিয়ে দিই, তাহলে তোমাদের কাছে কবিতাটি আরও বেশি আকর্ষিত হবে, তোমাদের মনকে আরও বেশি ছুঁতে পারবে। দেখো কি বলেছে, এই 8টা লাইনকে যদি আমরা পল্লী গীতির ঢঙে গানটা গাই তাহলে কেমন হবে একটু শুনে নাও। দেখো শুরুটা হচ্ছে এরকম, আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে আমি এই ঘাসে বসে থাকি। এই পল্লী গীতির লাইনটা কেমন হবে শুনে নাও একবার। আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে আমি এই ঘাসে বসে থাকি, কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো, কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো, গঙ্গা সাগরের ঢেউয়ে ডুবে গেছে, আসিয়াছে শান্ত অনুগত, বাংলার নীল সন্ধ্যা কেশবতী কন্যা যেন এসেছে আকাশে, আকাশে সাতটি তারা, আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে আমি এই ঘাসে বসে থাকি। তখন ঠিক তার পরের লাইনটা বলেছে, আমার চোখের পরে আমার মুখের পরে চুল তার ভাসে। এই লাইনটার কবি কেমন করে, যেমন করে সুন্দর করে কবিতার লাইনটি লেখা রয়েছে, যারা পল্লী গীতের গায়ক তারা এই গানটাকে, কবিতাটাকে এইভাবে গাইবেন। আমার চোখের পরে আমার মুখের পরে চুল তার ভাসে, পৃথিবীর কোনো পথে এ কন্যারে দেখেনি কো, দেখে নাই অত, অজস্র চুলের চুমা হে জলে গাঢ়ালে জামে ঝরে অবিরত, জানি না এত স্নিগ্ধ ঝরে রূপসীর চুলের বিন্যাসে, আকাশে সাতটি তারা, আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে আমি এই ঘাসে বসে থাকি। তাহলে আমরা প্রথম 8টা লাইন কিন্তু আমরা কবিতাটাকে পাঠ করলাম, শব্দ অর্থ লিখে নিলাম, পরীক্ষায় কি কি প্রশ্ন হতে পারে এই 8টি লাইনের মধ্যে সেটাও কিন্তু আমরা জেনে নিলাম। তার পাশাপাশি আকাশের সাতটি তারা কবিতাটিতে একটা বিখ্যাত পল্লী গীতি, পল্লী গীতির গানটার উচ্চারণটা কেমন হবে, আর এটা যে একটা বিখ্যাত গান, আমি গানের খুব একটা বেশি জানি না, তবে গানের সুরটাকে সামলে রেখে যে কবিতাটি আমি গান গাইলাম সেটাও কিন্তু তোমরা বারবার শুনতে পারো, তবেই আমাদের কাছে কবিতাটা আর নিরস বলে মনে হবে না, আমাদের কাছে কবিতাটি আরো হৃদয়স্পর্শী হয়ে উঠবে। আজ তোমাদের সঙ্গে এতটুকুই আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে বাকি যে 6টি লাইন আছে সেটার বিস্তারিত আমরা আলোচনা করে রাখবো। ভিডিওটা যারা প্রথম তোমরা দেখলে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী অন্য একটা নতুন ক্লাস পাওয়ার জন্য। আপাতত এই পড়াগুলোকে তোমরা ভালো করে করো, হোমওয়ার্কগুলোকে গুছিয়ে নাও, বিষয়গুলোকে জেনে নেওয়ার চেষ্টা করো। যখনই পড়াটা তোমাদের মনে থাকবে না, আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তুমি অনেক প্রশ্নের উত্তর খুঁজে পাবে। তোমরা সবাই ভালো করে পড়াশোনা করো। নেক্সট ভিডিওটা কবে আসবে, তোমাদের এই ভিডিওটা দেখে কেমন লাগলো তার উপর, তোমাদের রেসপন্সের উপর নির্ভর করে আমি আগামী দিনে আরেকটা নতুন ক্লাস নিয়ে তোমাদের কাছে হাজির থাকবো। ততক্ষণে ভালো করে পড়াশোনা করবে, মন দিয়ে পড়াশোনা করবে।